সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি তার পদ হারাতে যাচ্ছেন? আলোচনায় নতুন একটা নাম উঠে এসেছে। নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পদত্যাগ হতে যাচ্ছে নাকি ডক্টর ইউনূসের হতে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে গত কয়েকদিন যাবৎ সেনাপ্রধান বিভিন্ন জনের সাথে তথা রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকের ভিতরেই অটোমেটিক্যালি সেনাবাহিনীর ভিতরেও রদবদল পরিস্থিতিও তৈরি হয়েছে। কি হতে যাচ্ছে জেনারেল ওয়াকারের ভাগ্যে, নাকি ডক্টর ইউনূস কে সরে যাচ্ছে বাংলাদেশ থেকে, বিস্তারিত জানবো আজকের এই রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। আসসালামু আলাইকুম। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কি তার পদ হারাতে যাচ্ছেন? আলোচনায় নতুন একটা নাম উঠে এসেছে, আর সেই যে নামটি আমরা যদি দেখি, এই নামটি হচ্ছে এই মুহূর্তে আর্মস ফোর্সেস ডিভিশনের যিনি পিএসও আছেন, লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান সাহেব। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিশেষ সাক্ষাৎ করেছেন আর্মস ফোর্সেস ডিভিশনের আমাদের এই লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান। তো তার যে পদবি বা বায়োডাটা, এটা কিন্তু যথেষ্ট হেভি। তো এখন কেন হঠাৎ করে সেনাপ্রধানের দায়িত্ব থেকে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হচ্ছে, ইভেন নতুন করে আমাদের নতুন সেনাপ্রধান ডক্টর ইউনূস নিয়োগ দিতে পারেন, এই আলোচনাটা আসছে দুই জায়গা থেকে। এইখানেও সাংবাদিক ইলিয়াসের একটা পোস্ট আসলে দায়ী। চলুন দেখি আগে ইলিয়াস ভাই পোস্টটাতে কি লিখছিলেন। সাংবাদিক ইলিয়াস কয়েক ঘন্টা আগে একটা পোস্ট করেছেন, আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি সেখানে তিনি লিখছেন, ইয়া মাওলা, মানে হে রব বা ইয়া আল্লাহ, জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানা দে, শেখ মুজিবের পোলার থেকে আমাদের পানা দে। তো শেখ মুজিবের পোলা মিনস এখানে কাকে মিন করা হচ্ছে? সাংবাদিক ইলিয়াস এখানে যাকে মিন করেছেন তিনি হচ্ছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারণ আমাদের সেনাবাহিনীকে নিয়ে, সেনাপ্রধানকে নিয়ে 5ই আগস্ট পরবর্তী যতগুলা ঝামেলা পাকাইছে, সবগুলোর মূল ইনফরমেশন অথবা ন্যারেটিভ তৈরিকারী বা এনসিপিও সেদিকে ধাবিত হওয়ার প্রধান অংশটাই হচ্ছে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস। প্রতিনিয়ত সেনাপ্রধানকে নিয়ে নানান বক্তব্য, তাকে সরিয়ে দেওয়া উচিত, এরকম নানান যেই খেলা বা বক্তব্য বা তারা বিভিন্ন তথ্য প্রমাণ নিয়ে অনেক সময় অনেক কিছু প্রতিবেদন দিচ্ছেন, সেনাপ্রধান বিষয়টাকে চুপচাপ হজম করছেন। এর মাঝখানে আলোচনার প্যাচটা কোথায় থেকে আসছে? সাংবাদিক ইলিয়াসের এই পোস্টার পরপরই বা আগে পরে আমরা দেখলাম যে এই আমি আপনাদের যে জায়গা থেকে যে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন আমাদের লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, এরপরই কিন্তু বিষয়টা অনেকের কাছেই মনে হয়েছে যে না, সাংবাদিক ইলিয়াসদের কাছে সেনাবাহিনীর অনেক তথ্য হয়তো আসে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের অনেক তথ্য আসে, কিন্তু আসলে ফাইনালি এই মিটিংটার কারণ কি? এখন সাংবাদিক ইলিয়াস যখন একটা পোস্ট করে, এটাকে কাউন্টার করতে হইলে পিনাকির মতন কাউকে লাগবে, কনক সরের মতন কাউকে লাগবে, মানে তাদের যে পন্থী আছেন, বিপরীত কেউ করলে মানুষ এটার গ্রহণযোগ্যতা নিবে না। বাট সাংবাদিক ইলিয়াসের এই পারসেপশনটাও রং, সেটা প্রমাণ করেছে আবার আমার দেশ পত্রিকায়। আমি আমার দেশের কোডটা এই কারণে টানছি যে এই মুহূর্তে তাদের মানে যেই চ্যানেলটা আছে সেখানে সর্বশ্রদ্ধ একজন সাংবাদিক হচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ ভাই। তো মাহমুদ ভাইয়ের যে পত্রিকা আমার দেশ, তাদের ইনভেস্টিগেশন টিম, তারা ইনভেস্টিগেশন করেছে আসলে কি সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্যই প্রধান উপদেষ্টার সাথে আমাদের লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানের বৈঠক হয়েছিল নাকি অন্য কিছু। দর্শক, আমার দেশ পত্রিকা গেল কয়েক ঘন্টা আগে যখন এই গুজবগুলো চারদিকে ছড়াচ্ছে বা একটা পারসেপশন ন্যারেটিভ তৈরি হচ্ছে, তারা বলছে যে তারা নিজস্ব তদন্ত করে দেখেছে প্রধান উপদেষ্টার সাথে পিএসও কামরুল সাহেবের সাক্ষাৎটি ছিল রুটিন ওয়ার্ক। এখানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার সাথে সশস্ত্র বাহিনীর রুটিন কাজের অংশ হিসাবেই পিএসও কে নিয়মিত সাক্ষাতে যেতে হয়। তার মানে এর আগেও একাধিকবার আমাদের এই পিএসও সাহেব যিনি আছেন তিনি হয়তো দেখা করছেন। আবার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত। সো
প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের এই অংশটাই, সো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার সেনাবাহিনী, সেই কারণে তাদের মধ্যে একটা নিয়মিত সাক্ষাৎ ছিল। কিন্তু কালকে একই সাথে দুইটা ঘটনা ঘটছে যে আমাদের রানিং যিনি সেনাপ্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি প্রধান বিচারপতির বাসায়, আবার এদিক দিয়া প্রধান উপদেষ্টার সাথে আমাদের এই পিএসও জেনারেল কামরুল। সো এই জায়গাটা থেকে হয়তোবা পেচকিটা লাগছে। ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে তিনি, আমার মনে হয় না যে তার সরকার এই মুহূর্তে সেনাপ্রধান পরিবর্তনের কোনো চেষ্টা করবেন। আবার এই কামরুল সাহেবকে নিয়েও কিন্তু কালকে অনেক লেখালেখি হয়েছে। কেউ বলছেন তিনিও নাকি আওয়ামী লীগ পন্থী, আবার কেউ বলছেন না না তিনি আওয়ামী লীগের সাপোর্টার না। মানে এখন ভাই আমরা তো আর এত খবর জানি না, বিভিন্ন বড় মানুষ যারা কথা বলে তাদের ইয়া থেকে হয়তো আমরা মাঝে মাঝে পারসেপশন দেখি, বাট হুট করে বিশ্বাস করি না, বোঝার চেষ্টা করি কি ঘটছে, তারপর হয়তো কথা বলি। তো এই মুহূর্তে সেনাপ্রধান বদলাচ্ছে না, জেনারেল ওয়াকারুজ্জামানই তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন এবং তিনি তার মেয়াদকাল পূর্ণ করেই যাবেন। আর ব্যতিক্রম কিছু হইলে সেটা আমরা জানি না, হইতে পারে আমার দেশও তারা আমাদের কনসেপ্ট একদিকে নিয়ে নিচ্ছে, তলে তলে অনেক কিছু হইতে পারে, এটাও হইতে পারে, কারণ গণমাধ্যম তো গণমাধ্যমই। বাট আমরা আশা করি যে মাহমুদ ভাই তিনি সত্য কথাগুলোই প্রকাশ করেন, সো ওনার ইনভেস্টিগেশনটা সঠিক। ভালো থাকুন দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবে না। বাংলাদেশের সামরিক শাসনকে কেন্দ্র করে নতুন কোনো আনাগোনা অন্তরালে চলছে কিনা, পর্দার আড়ালের গল্প কিন্তু অনেক বিশ্লেষকেরাই এখন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছেন। কি হতে যাচ্ছে নির্বাচনের আগেই রদবদল বাংলাদেশের প্রধান পদ থেকে, বিস্তারিত জানবো রিপোর্টে। নুরুর উপরে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা পুলিশ এবং সামরিক বাহিনীর সেনা সদস্যদেরকে যাদেরকে দেখলাম, পাশাপাশি কিছু পুরাতন আমলের হেলমেট বাহিনীর কিছু সদস্য দেখলাম আমরা, হলুদ হেলমেট পরা, এবং এই সবাই মিলে গত এক বছরে আমরা দেখি নাই যে কোনো আওয়ামী লীগের নেতাকেও ধরার পরে এই লেভেলে পিটাইছে। আমরা দেখছি ছাত্রদলের নেতাদেরকে কিভাবে পিটাইছে পুলিশ, সেনাবাহিনী, র্যাব মিলে। আমরা দেখছি যুবদলের নেতাদেরকে কেমনে পিটাইছে। বেগম জিয়াকে এক কাপড়ে কিভাবে এই দেশে ক্যান্টনমেন্ট থেকে, বাসা থেকে বের করে দিয়েছে। তারেক রহমানকে ডিজিএফআই, এসবি, এনএসআই, যৌথ বাহিনী মিলায় পিটায় মেরুদণ্ডের হাড় ভেঙে দিছে, সেগুলো দেখছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরে যৌথ বাহিনীর এত দুঃসাহস আসে কোত্থেকে? এইটা এখন আমাদেরকে সবাইকে সিরিয়াসলি এই বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে যে এই বাহিনী যারা গত 16 বছর দিল্লির আধিপত্যবাদ কায়েম করেছে, যাদের কারণে বাংলাদেশে 111-এর মতো একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, যারা বাংলাদেশকে গত 16 বছর ধরে পরতে পরতে দিনে রাতে দিল্লির কাছে বেচে দিয়েছে, তাদের এত বছরে তো এই মুরত ছিল না দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে আওয়ামী নেতা কর্মীদেরকে পিটাইতে। তো সাডেনলি এত দুঃসাহস, এত সাহসী ওনারা কেমনে হয়ে উঠলো? সমস্যাটা কোথায়? এবং আবার দেখবেন প্রতিবাদ করলে আমারে আপনারে বলবে আর মব জাস্টিস করতেছে। এই যে দেখেন যে কিভাবে বয়ানের রাজনীতি তৈরি করে। আমি এই অবদানের আলোচনাতে আসলে ঢুকবো না, আমি পার্সোনালি এগুলো পছন্দ করি না। আমি জুলাই আগস্টে আমার গত বছরের কোনো ছবি আমি দেই নেই, কোনো ভিডিও দেই নেই, কারণ আমি এই অতীতমুখিতাকে খুবই অপছন্দ করি। এটা জাতির জন্য ক্ষতিকর। নিজেদের অতীত নিয়ে, নিজেদের গৌরব নিয়ে, নিজেদের অবদান নিয়ে পড়ে থাকলে যেটা হবে, দিন শেষে এই ভবিষ্যতের আলোচনাটা আমরা করতে পারবো না। তা আপনারা যারা জুলাইয়ের তরুণ সহযোদ্ধারা এখানে আছেন, আপনাদের জন্য কয়েকটা মানে খাবারের আইটেম আর কি, পলিটিক্যাল খাবারের আইটেম বলে আমি শেষ করব আর কি। প্রথম হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা, যে কিভাবে বয়ান তৈরি করা হয়। আপনারা অনেকেই খুবই তরুণ ছিলেন, আমরা যারা বিএনপি জামাতের ওই 5টা বছর দেখেছি কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করা হয়েছে। বাংলাদেশে জিয়াউর রহমানকে কিভাবে পাকিস্তানের চর বানানো হয়। মানে আপনি চিন্তা করে দেখেন, যেই কালোকোট পরা পেঙ্গুয়েনদের নেতা শেখ মুজিব পালায়ে চলে যায়, ও হইল জাতির জনক। আর যে জীবনের ঝুঁকি নিয়ে নিজের কমান্ডারকে মাইরা বলতেছে যে আমি প্রতিবাদ করলাম, যুদ্ধ শুরু হইল, সে হইল পাকিস্তানের চর। মানে খেয়াল করে দেখেন যে পলিটিক্স অফ ন্যারেটিভ, যে বয়ানের রাজনীতিটা কিভাবে তৈরি হয়। যেই খালেদা জিয়া দেশ ছেড়ে পালায় নাই কোনোদিন, 111-এর সময় দেশ ছেড়ে পালায় নাই, বাংলাদেশে রয়ে গেছে, রিপিটেড আপনার অফার থাকার পরেও সেই খালেদা জিয়া সম্পর্কে হেন কোনো বাজে কথা নাই যা হাসিনা আওয়ামী এই চক্রের মুখ থেকে বের হয় নাই।
কিন্তু উল্টা দেখেন, যে পালায় না অথচ ওর গোষ্ঠী শুদ্ধ সবার পালানোর ইতিহাস আছে, ও বারবার পালায় কিন্তু ও হইলো আবার স্বাধীনতার পক্ষের চেতনার লোক আর কি। তাহলে যে পালায় নাই সে হইল আমাদের শত্রু, দেশের শত্রু। আর যে পালায় 111-এর সময় পালায়, সিস্টেম করে পালায়, আইসা আবার হইল এয়ারপোর্টে 111-এর কুশীলবদের সাথে চক্রান্ত করে দেশ বেচা দেয়, ও হইল স্বাধীনতার পক্ষের শক্তি। খেয়াল করে দেখছেন? এই চেতনার পলিটিক্সটা বুঝতে হবে তরুণ সহযোদ্ধাদেরকে। যদি আপনারা ফিউচারে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চান, যে ব্যানারে করেন, দিন শেষে আমাদের রাজনীতিটা হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি। সেটা বিএনপির ব্যানারে করেন, জামাত শিবিরের ব্যানারে করেন, এবি পার্টির ব্যানারে করেন, এনসিপির ব্যানারে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু পলিটিক্সের মূল জায়গা হচ্ছে এইটা বোঝা যে আমি বাংলাদেশপন্থী রাজনীতি করি, দিল্লি আমার শত্রু। এটার মধ্য দিয়ে হচ্ছে আগামী দিনের রাজনীতিকে বিনির্মাণ করতে হবে। অতএব আমাদের এখন প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বয়ানের রাজনীতি বোঝা। দ্বিতীয়, দেখেন বয়ানের পলিটিক্সটা কিভাবে ওয়ার্ক করতেছে। আওয়ামী লীগ পুনর্বাসনের রাজনীতি, আমাদের ডিপ স্টেটগুলো রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে নিয়ে বলছে যে একটা ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে দেখেন এটা হলো প্রথম পর্ব নাটকের ইনক্লুসিভ ইলেকশন। ইনক্লুসিভ ইলেকশনটা কি জিনিস? যে আওয়ামী লীগ যেন নির্বাচন থেকে বাদ না পড়ে। তাহলে তাদের কাছে গত বছরে যা ঘটে গেছে এটা শুধু একটা ক্ষমতার পরিবর্তন হয়েছে, এখানে গণ অভ্যুত্থান হয় নাই। এইটা একসময় বিএনপি ছিল, এরকম বিএনপির আন্দোলন করে পতন করানো হয়েছে। এখন আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগকে আন্দোলন করে পতন করানো হয়েছে। একসময় এরশাদ ছিল, এরশাদকেও আন্দোলন করে পতন করানো হয়েছে। বাস্তবতাটা কি আসলে তাই? এরশাদ বিরোধী আন্দোলন, বিএনপি জামাত বিরোধী আন্দোলন আর গত বছরের গণ অভ্যুত্থান কি এক জিনিস? কিন্তু তারা দেখবেন মিডিয়াতে সবাইকে একই ভাষায় বলবার চেষ্টা করতেছে। অতএব তো স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে এরশাদ নির্বাচন করে নাই, এরশাদের লোকজন 30-35টা সিট পাইছে না 91-তে। তারপরে হচ্ছে বিএনপি জামাতের বিরুদ্ধে আন্দোলন করার পরে 96-তে কি বিএনপি নির্বাচন করে হারছে, তো সংসদে ছিল তো। তাহলে এইবারও কেন এই হাসিনা চলে গেছে, আবার বিএনপি আবার ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে? যুক্তিগুলো খেয়াল করে দেখেন। তাহলে নাটকের প্রথম পর্ব ছিল আওয়ামী লীগকে পুনর্বাসন করা। আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।